দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। বার্মার ঘন জঙ্গলে চলাফেরার জন্য ভারতীয় সেনাদের ট্রেনিং দেওয়া হচ্ছে মধ্য ভারতের মাউনের সামরিক ছাউনিতে। সেই সেনা বিভাগে এক ভারতীয় রাজ্যের যুবরাজ ছিলেন। ছাউনির সবাই তাকে প্রিন্স বলে ডাকতো। প্রিন্স নিজে শিকারী আর তা নিয়ে প্রায় মহা আলম্ফন করতেন। কিছু পেটুয়া চালাচমুণ্ড ছিল তার। সবাইকে নিয়ে বিকেলে ক্লাব ঘরে বসে নরক গুলজার হতো। বক্তা মূলত প্রিন্স, বাকিরা মুগ্ধ শ্রোতা। একদিন প্রসঙ্গ উঠল, শিকারে অবদ্ধ হতে গেলে কি দরকার? নিমেষে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তীক্ষ্ণ দৃষ্টি নাকি অবার্থ নিশানা? একজন এক এক রকমের মত দিলেন। কেউ বললেন তিনটি অথবা দুটোর যোগফল। প্রিন্স নিজে বললেন ওসব বাজে গল্প, অবার্থ নিশানায় শেষ কথা নয়। ঠিক তখনই ছাউনির ভারপ্রাপ্ত ব্রিটিশ অফিসার বলে উঠলেন, আরে আজ দেখি আমাদের মধ্যে এক এক্সপার্ট রয়েছেন, শোনাই যাক না উনি কি বলেন। সবাই তাকিয়ে দেখলো, এক কোণে চুপচাপ বসে এতক্ষণ নির্বাক রোদে পোড়া শক্ত চেহারা বলিষ্ঠ এক পৌর তাদের তর্ক শুনে মিটিমিটি হাসছে। তার উদ্দেশ্য প্রশ্ন করায় এক কথায় উত্তর দিলেন, অবার্থ নিশানা, আর কিছু না। এই প্রথম প্রিন্সের কথাকে কেউ চ্যালেঞ্জ করলে যথারীতি তিনি ভয়ানক রেগে গেলেন। কে এই বৃদ্ধ? এত সাহসী হওয়া হয় কি করে? কোনো মতে রাগ চেপে প্রিন্স বললেন, আপনি বহন করতে পারবেন? পুরো আঙ্গুল তুলে দেখলেন, আচ্ছা ওই দূরের গাছটা দেখো, একটা ওয়াই আকৃতির সরু ডালের মাঝের খাঁজে ছোট্ট একখানা পাখি বসে আছে। ডাল ভাঙবে না, কিন্তু পাখিটিকে মারতে হবে। পারবে? বিকেলে আলো পড়ে আসছে, চারিদিক ধোয়াটে ধূসর। প্রিন্স বললেন, অসম্ভব, ওই আলোতে নজরেই আসছে না, পাখি মারবো কি করে? উত্তরে পৌর হাত বাড়িয়ে গাড়োয়ালি অনুচরের কাছ থেকে হেলায় একটা রাইফেল নিলেন, তুললেন, গুলি ছুড়লেন, বললেন, কেন এমনি করে? সবাই ছুটে গেলেন সেখানে। গিয়ে দেখলেন ডালটি অভগ্ন, পাখিটি মৃত। কারো মুখে কথাটি সরে না। শেষে প্রিন্স কোনো মতে তাকে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে সম্ভব? পৌর মুচকি হেসে উত্তর দেন, শোনা তবে, যখন রুদ্রপোকার চিতাটাকে মারি। এতটুকু শুনি প্রিন্স যা বোঝার বুঝে গিয়েছেন। বলেন, কি আপনি তবে? হ্যাঁ, এই অধমের নামই এডওয়ার্ড জেমস কর্বেট, সবাই ভালোবাসে জিম নামে ডাকে। জিম কর্বেট জন্মেছিলেন পাহাড় ঘেরা নৈনিতালে আজ থেকে 150 বছর আগে। এই জুলাই মাসে 25 তারিখ বাবা নৈনিতালে পোস্টমাস্টার রথ, নৈনিতালের দেবীর আর তার চারপাশে বন জঙ্গলে ঘুরে ঘুরেই কর্বেটের প্রথম প্রকৃতি মেয়ে। তিনি লিখেছিলেন, দেবীর মন্দিরে 4 মাইল ব্যাসার্ধের মধ্যে অন্যান্য জীবজন্তু ছাড়া আমি বাঘ, চিতা, ভাল্লুক আর সম্পূর্ণ হরিণী দেখেছি, কিন্তু 128 জনের জাতির পাখি আমি চিনতে পেরেছি। কর্বেট জাতের সাহেব হলেও ছিলেন এই নবীত কালে। পড়া স্কুলেই শেষ, আর বাল্যকাল কেটেছে নৈনিতালের তরাই অঞ্চলের সাধারণ দরিদ্র কুমায়ুনীদের সঙ্গে, যাদের মধ্যে শেষ জীবন পর্যন্ত অন্তরের টান বজায় ছিল তার। 1895 সালে মাত্র 20 বছর বয়সে কর্বেট বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে শতাধিক কাজে ঢুকে পড়লেন। এই কর্বেট লাজুক, স্বল্পভাষী আর কঠোর পরিশ্রমী, সঙ্গে শিকারে অদম্য নেশে, যাকে বলে ইন্ট্রোভার্ট, আর তার আদর্শ উদাহরণ। ভবিষ্যতে যে কর্বেট শত শত মাইল হেঁটে রুদ্রপ্রয়াগের চিতাকে একটা গুলিতে মারেন, অথবা অরণ্য প্রাণী বাঁচাতে প্রাণ দিয়ে চেষ্টা করেন, কিংবা গ্রামের বাংলার বারান্দায় বসে গ্রামীণ মানুষের ওষুধপত্র শুশ্রূষার ব্যবস্থা করেন, কিন্তু বিন্দুমাত্র যশপ্রাপ্তি ছিলেন না। তার শুরু কিন্তু এখান থেকে। 20 শতকের শুরুর দিকে চম্পাবতের এক বাঘিনী গোটা উত্তরাঞ্চলে ভয়ানক ত্রাসের সৃষ্টি করলো। প্রায় 1 দশক ধরে পুলিশ, গুপ্ত শিকারী, এমনকি নেপালি গোরখা রেজিমেন্ট পর্যন্ত সেটিকে ধাওয়া করেও ধরতে পারেনি। অনেক বিশ্বাস করতে এটি কোনো পশু নয়, অতৃপ্ত আত্মা। ওই বাঘিনী আক্রমণে শুধুমাত্র নথিভুক্ত মৃতের সংখ্যা 436, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী আজ অব্দি সর্বোচ্চ। সবাই হাল ছেড়ে দিয়েছিল তখন। একবারে নবী শিকারী তরুণ জিম কর্বেট চ্যালেঞ্জটা নিয়েই নিলেন। তার হাতেই কদম হলো চম্পাবতের মানুষ খাকি। হুমায়ুনের মানুষখেকো বইতে একবার ছবির মতো বর্ণনা, ওই হারহিম করা ঘটনা। নদীর কাছে এগোলাম যখন, ঝোপ থেকে বাঘিনীটি সেই উঁচাই পাহাড়ের ওপর। আমি যে দিক দিয়ে আছি সেদিকে বেরিয়ে এলো। যখন ও 20 ফুটের মধ্যে বন্ধুটি তুললাম, ও আতঙ্ক দেখলাম যে নল দুটি এবং ব্লিচ ব্লকের মাঝখানে 1 ইঞ্চির 8/3 এক ফাঁক আছে। যখন দুটি নলে ফায়ার করা হয় তখন বন্দুক ফাটেনি, সম্ভবত এখনো ফাটবে না, কিন্তু পিছু ধাওয়া খেয়ে কানা হয়ে যাবার বিপদ আছে। যাই হোক, যে ঝুঁকি নিতেই হচ্ছে এবং যে পাল্লাই প্রতিটি সাইটের কাজ করেছিল, সেটি বাঘিনী হা করা মুখের দিকে নিশানা করে বসিয়ে আমি গুলি ছুড়লাম। হয়তো আমি উপর নিচে নড়ে গিয়েছিলাম, কিংবা হয়তো বেলনাকার বুলেটটি বিস্ফোরক নির্ভুল পাঠাবার ক্ষমতা বন্দুকটির ছিল না। যাই হোক, গুলিটি বাঘিনীর মুখ ফসকালো এবং বিঁধল তার ডান থাবায়। সেখান থেকে পড়ে আমি আঙ্গুলের নখ দিয়ে সেটি সরিয়েছিলাম। সৌভাগ্যক্রমে ও তখন শেষ অবস্থায় পৌঁছেছিল এবং পায়ের ওপর আঘাতে তাকে সম্মুখপানে তলিয়ে ফেলে দেওয়ার কাজই যথেষ্ট করলো। পাথরটা এক ধার দিয়ে মাথাটি ঝুঁকিয়ে ও মৃত্যুতে শান্ত হলো। রাতারাতি জিম কর্বেট এক কিংবদন্তিতে পরিণত হলেন। সেই শুরু। তারপর যেখানেই মানুষকে বাঘের অত্যাচার শুরু হতো, জিমকে ডেকে পাঠাতেন সেখানকার শাসক, কিংবা জিম নিজেই চলে যেতেন। 1907 থেকে 1938-এর মধ্যে তিনি মোট 33টি মানুষকে শিকার করেন, এবং যারা মিলিয়ে প্রায় 1200 মানুষ মেরেছিল। এদের মধ্যে দুখানি মানুষকে চিতাবাঘ, রুদ্রপ্রয়াগের মানুষকে চিতাবাঘ ভারতের ইতিহাসে প্রায় অমর হয়ে গেছে।
126 জনেরও বেশি মানুষকে হত্যা করে চিতাটিকে নিয়ে করবেট নিজে লিখেছিলেন, বাঘেরা যে কারণে নরখাদক হয়, চিতারা যে কারণে হয় না। আমাদের জঙ্গলের সকল জন্তুর মধ্যে চিতা সবচেয়ে সুন্দর সাবলীল, জখম হলে বা কোণঠাসা হলে সাহসে সে কারো চেয়ে কম যায় না। তবে এরা এমন মরা খেকো যে খিদের জ্বালায় জঙ্গলে যে মরা পায় তাই খায়, ঠিক আফ্রিকার জঙ্গলের সিংহদের মতো। 1918 সালে দেশ জুড়ে ইনফ্লুয়েঞ্জার মরক দেখা যায়, ভারতের 10 লক্ষেরও বেশি মানুষ মারা পড়ে। এই মরকের কঠিন মূল্য দিতে হয় গাড়োয়ালকে। মহামারীর শেষ গাড়োয়ালের নরখাদক আত্মপ্রকাশ করে। 1918 সালে 9 জুন বেইজি গ্রামে রুদ্রপ্রয়াগে নরখাদক চিরা প্রথম মানুষ মারে। নথিতে লেখা আছে, সর্বশেষ যে মৃত্যুর জন্য নরখাদকটি দায়ী তা 1926 সালে 14 এপ্রিল ভৈসরা গ্রামে ঘটে। সরকারি নীতিতে লেখা আছে, এই দুটি তারিখের মধ্যে 125 জন মানুষ মারা পড়ে। মাইলের পর মাইল হেঁটে যায় হতাশ হয়ে, যখন ভাবছেন শিকারই ছেড়ে দেবেন তখনই দৈবক্রমে তিনি চিতাটিকে শিকার করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঠিক তারপরে যা লিখলেন তা কোনো দক্ষ শিকারীর দম্ভের আম্ফরণ নয়, বরং পড়লে আজও মন ভিজে ওঠে। এখানে পড়ে আছে একটা বুড়ো চিতা, অন্য চিতাদের সঙ্গে ওর এই মাত্র তফাৎ যে ওর মুখটা ধূসর, ঠোঁটের উপর গোঁফ নেই। ভারতবর্ষের সবার চেয়ে ঘৃণ্য ও সন্ত্রাসকারী জন্তু, যা একেবারে অপরাধ, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে নয়, মানুষের নিয়মের বিরুদ্ধে। সে মানুষের রক্তপাত করেছে, মানুষকে আতঙ্কিত করার জন্য নয়, শুধু নিজের প্রাণ রক্ষার জন্য। সে এখন গর্তে তার থুতনি রেখে শুয়ে আছে, চোখ দুটো আধবোজা, আর শেষ ঘুমে শান্তিমগ্ন। অন্য 10টা শিকারীর থেকে এক মুহূর্তে জিম করবেট আলাদা হয়ে যান এখানে। তার শিকার নিত্যন্ত অভিযান, অ্যাডভেঞ্চার কিংবা স্পোর্টের জন্য নয়। মনের প্রাণে তিনি বিশ্বাস করতেন, বাঘ উদার হৃদয় ভদ্রলোক, সীমাহীন তার সাহস। যেদিন বাঘকে বিলোপ করে দেওয়া হবে, যদি বাঘের সপক্ষে জনমত গড়ে না ওঠে বাঘ লোপ পাবেই, তাহলে ভারতের শ্রেষ্ঠতম প্রাণীর বিলোপে ভারত দরিদ্রতরই হবে। একমাত্র যখনই কোনো বাঘ সাধারণ নিরাপদ রাত মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, একমাত্র তখনই ঝলসে উঠেছে তার রাইফেল। 1948 সালের 30 নভেম্বর এ মানুষকে বাঘিনী হত্যার পর অফিসিয়ালি শিকার ত্যাগ করলেন। তারপর মেতে উঠলেন বাঘেদের অভয়াশ্রম তৈরির কাজে। বহু ভারতীয়কে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, শুধু এই বিশ্বাসে ভারতীয়রা বেইমানি করে না। 1944 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশ পায় রেমন্ড শেপার্ডের ছবিতে সাজানো তার লেখা বই ম্যান ইটার্স অফ ক্যামরোনা। প্রকাশের সঙ্গে সঙ্গে বেস্ট সেলার, 1 বছরের মধ্যে হু হু করে বিক্রি হয়ে যায় প্রায় 1,05,000 বই। এই বইয়েরই বাংলা অনুবাদ অদ্ভুত সুন্দর মলাট তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। 1953 প্রকাশিত পরিচ্ছদে 2 মলাট জোড়া কালো আর হলদে বাঘের ছালে যেন ছড়িয়ে রাখা হয়েছিল। নিচের দিকে গুলির গর্ত, যা পিছনের দিকে ফুলে চলে গেছে। গুলি ঢোকার সময় ফুটো ছোট হয়ে যায়, ফুটো বেরোনোর সময় চ্যাপটাও বড় হয়। সেটাও প্রচ্ছদ তৈরির সময় মাথায় রেখেছে সত্যজিৎ। লেখক হলেও বেস্ট সেলার হতেন জিম, কিন্তু বই লিখেছিলেন মাত্র 6টি। 1947 সালে ভারত স্বাধীন হলো। নভেম্বর বোন ম্যাগিকে সঙ্গে নিয়ে SS অ্যারান্দা জাহাজে মোসাম্বা আর সেখান থেকে নাইবেরি হয়ে নায়ারি শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন জিম। 1955 সালে আচমকা না ফেরা দেশে চলে যাওয়ার আগে পর্যন্ত ওখানেই ছিলেন। আসলে জিমের ভয় ছিল স্বাধীন ভারতে হয়তো তার উপর অত্যাচার নেমে আসবে। জন্মসূত্রে ইংরেজ হওয়ার পর তিনি হয়তো সুবিচার পাবেন না। তার প্রিয় ভারতভূমি ছেড়ে যাওয়ার আগে নৈনিতালে বাড়ি বিক্রি করে বহুদিনের বিশ্বস্ত সঙ্গী রাইফেল ও বন্দুকগুলো গভীর জঙ্গলে সমাধিস্থ করে এসেছিলেন ভারতের সেরা শিকারী, যিনি মনে প্রাণে চিরকাল এক ভারতীয় হয়েই থেকে গেছেন। না হলে কে এমন করে লিখতে পারে, আমার ভারত, যে ভারতকে আমি জানি, সেই ভারত যে 40 কোটি মানুষের বাস, তার মধ্যে 90 জনই সরল, সৎ, সাহসী আর কঠোর পরিশ্রমী। সত্যি এরা বড় গরিব। এদের প্রায়শই ভারতের ভূভুক্ষ কোটি কোটি মানুষ বলে বর্ণনা করা হয়ে থাকে। এদের মধ্যে আমি বাস